আজকে ভারতের ভূগোলের উপর নতুন আরেকটি ক্লাস তোমাদের সামনে নিয়ে এসেছি। ঠিক আছে, এটা একটা নতুন অধ্যায় আমি শুরু করছি। ভূপ্রাকৃতিক শ্রেণীবিভাগ শেষ করার পর যে নতুন অধ্যায়টা আমি তোমাদেরকে আজকে পড়াবো বা যে চ্যাপ্টারটা আজকে শুরু করছি সেটা হচ্ছে ভারতবর্ষের নদ নদী। ঠিক আছে, এখান থেকে বিভিন্ন পরীক্ষাতে প্রচুর প্রচুর পরিমাণ প্রশ্ন আসে। খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ইন্ডিয়ান জিওগ্রাফির সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে ভারতবর্ষের নদ নদী। এখান থেকে বহু প্রশ্ন আসে, মানে এক একটা পরীক্ষাতে অন্তত 4-5টা করে প্রশ্ন এখান থেকে আসে। দেখো, আমি খুব ভালোভাবে পরপর পড়াবো তোমাদেরকে। তাহলে ভারতবর্ষের নদ নদী এটাকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে উত্তর ভারতের নদ নদী, একটা হচ্ছে দক্ষিণ ভারতের নদ নদী। তাহলে কোনগুলো উত্তর ভারতের নদ নদী, কোনগুলো দক্ষিণ ভারতের নদ নদী, সেগুলো আগে তোমাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে, আমি তোমাদেরকে পড়েছিলাম বিন্ধ্য পর্বত। ঠিক আছে, বিন্ধ্য পর্বত পড়ানোর সময় বলেছিলাম যে বিন্ধ্য পর্বত ওয়াটার শেড হিসাবে কাজ করে, ওয়াটার ডিভাইডার হিসাবে। মানে বিন্ধ্য পর্বত উত্তর ভারতের নদ নদীর সঙ্গে দক্ষিণ ভারতের নদ নদীকে ভাগ করে বা বিভক্ত করে। এই উত্তর ভারতের নদ নদীর মধ্যে আমি 3টে রিভার সিস্টেম পড়বো, যার মধ্যে আমার সমস্ত নদ নদী উত্তর ভারতে ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে, একটা হচ্ছে সিন্ধু নদী বা ইন্দাস রিভার সিস্টেম, আরেকটা হচ্ছে গঙ্গা নদী, ঠিক আছে, গঙ্গা রিভার সিস্টেম, আর হচ্ছে ব্রহ্মপুত্র নদ বা ব্রহ্মপুত্র রিভার সিস্টেম। এই 3টে রিভার সিস্টেম হচ্ছে উত্তর ভারতের নদ নদীর ক্ষেত্রে ক্লিয়ার। আর দক্ষিণ ভারতের নদ নদী বা পেনিনসুলার রিভারের মধ্যে কি পড়বো, দুটো ভাগে তাকে ভাগ করব। একটা হচ্ছে বঙ্গোপসাগরের পতিত নদী, একটা আরব সাগরের পতিত নদী। ঠিক আছে, একটা পূর্ব বাহিনী নদী, একটা পশ্চিম বাহিনী নদী। ঠিক আছে, এই দুটো যখন আমি পেনিনসুলার রিভার পড়াবো বা দক্ষিণ ভারতের নদ নদী পড়াবো, তখন এই দুটো পড়াবো। তাহলে আজকে আমি শুরু করব উত্তর ভারতের নদ নদী। মানে উত্তর ভারতের নদ নদীর আমি আজকে কি পড়াবো তোমাদেরকে? সিন্ধু নদী এবং তার উপনদী। ঠিক আছে, সিন্ধু নদী এবং তার উপনদী। দেখো, আমি বোর্ডে খুব সুন্দর করে তোমাদের জন্য জিস্ট আকারে লিখেছি। এটা তোমরা খাতাতে একদম নোট ডাউন করে নাও। ঠিক আছে, এর বাইরে থেকে সিন্ধু নদী এবং তার উপনদী কোনো প্রশ্ন আসবে না। এইটা পড়ে নিলে এর মধ্যে থেকে তোমরা প্রশ্ন কমন পাবে। দেখো, আমি এখানে প্রথমে ভারতবর্ষে যে উপরের পোর্শন হয়ে যে সিন্ধু নদী গেছে সেই জায়গাটা শুধু এঁকেছি ম্যাপের মাধ্যমে। এটা তোমরা খাতাতে নোট ডাউন করো, এখান থেকেই তোমার অনেক প্রশ্নের উত্তর তোমাদের হয়ে যাবে। তাহলে যে সিন্ধু নদী আছে, এই যে কালো রঙের যে দাগটা দেখো, এটা হচ্ছে সিন্ধু নদী। এই সিন্ধু নদীর উপনদী যখন আমরা ছোটবেলায় পড়েছো তোমরা, যে ডান দিকের উপনদী বাম দিকে উপনদী, বা ডান তীরের উপনদী বাম তীরের উপনদী। ডান তীর বাম তীর বলতে কি বোঝায়, কিভাবে বুঝবো যে কোনটা ডান দিক কোনটা বাম দিক? দেখো, এই দিক থেকে যদি ভাবো তাহলে এটা ডান দিক এটা বাম দিক, এই দিক থেকে ভাবলে এটা ডান দিক এটা বাম দিক। সবসময় মনে রাখবে, নদী যেদিকে প্রবাহিত হয়, ঠিক আছে, নদী যেদিকে প্রবাহিত হয় সেই দিকে আমি যদি মুখ করে দাঁড়াই, মুখটা যদি সেই দিকে দাঁড়ায়, সেই অবস্থায় আমার বাম হাতের দিকে হচ্ছে বাম তীরের উপনদী, ডান হাতের দিক থেকে যারা মিশবে সেটা হচ্ছে ডান তীরের উপনদী। তাহলে সিন্ধু নদীর ঠিক এই দিক থেকে এই দিক হয়ে গেছে পাকিস্তানে। তাহলে এই দিক থেকে এই দিকে যাও মানে কি, এই নিচের দিকের থেকে যে নদীগুলো এর সঙ্গে মিট করেছে সেগুলো সব হচ্ছে বাম তীরের উপনদী, আর উপর দিক থেকে যেগুলো মিশেছে সিন্ধু নদীর সঙ্গে সেগুলো সব ডান তীরের উপনদী। সিন্ধু নদীর সঙ্গে যে বাম তীরের উপনদী, এইখানে 5টা খুব ইম্পর্টেন্ট উপনদী আছে। ঠিক আছে, এই 5টা উপনদী মোস্ট ইম্পর্টেন্ট। বাকি যে উপনদীগুলো আছে ছোট ছোট ডান তীরের বা বাম তীরের, সেগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, দু একটা আমি তাও বলে দেবো। তাহলে দেখো, ডান তীরের উপনদী রাইট ব্যাংক থেকে কারা মিশেছে, একটা হচ্ছে সায়ক, একটা হচ্ছে গিলগিট, নুব্রা, কাবুল প্রভৃতি আরো আছে ছোট ছোট নদী। ঠিক আছে, এই সায়ক এবং গিলগিট এগুলো ভারতবর্ষে মিশেছে, এইখানে মিশেছে একটা আর এইখানে। ঠিক আছে, বাকি পাকিস্তানে মিশেছে। ঠিক আছে, আর লেফট ব্যাংক বা বাম তীর উপনদীর মধ্যে হচ্ছে জাস্কার, সোহন, এগুলো ছোট ছোট উপনদী। এইখানে একটা আছে, এখানে একটা আছে। তারপরে যে 5টা উপনদী ইম্পর্টেন্ট, একটা হচ্ছে শতদ্রু, একটা হচ্ছে রাভি, একটা হচ্ছে ব্যাস, একটা হচ্ছে চেনাব, একটা হচ্ছে ঝিলাম। ঠিক আছে, এই 5টা নদী যখন একত্রিত হয়ে সিন্ধুর সঙ্গে মিশে, তখন এই পুরো একত্রিত জলটাকে কি বলে না পঞ্চনদ। তোমরা শুনে থাকবে, পঞ্চনদের দেশ বলা হয় পাঞ্জাবকে, কারণ পাঞ্জাবের কাছাকাছি দিয়ে এইগুলো প্রবেশ করেছে। কারণ পাঞ্জাবের কিছুটা অংশ তো এখন পাকিস্তান আছে, কিছুটা আমাদের ইন্ডিয়াতে আছে।
তাহলে এই যে শতদ্রু, রাভি, ব্যাস এবং চেনাব ও ঝিলাম, এই পাঁচটা আমাকে ভালো করে পড়তে হবে, আর তার সঙ্গে সিন্ধু নদী। ক্লিয়ার? এবার দেখো ম্যাপের দিকে তোমরা লক্ষ্য করো, তাহলে এটা হচ্ছে সিন্ধু নদী। এবার সিন্ধু নদীর সঙ্গে দেখো এই যে এইখানে ভেরিনাগ বলে একটা উষ্ণ প্রস্রবণ আছে কাশ্মীরে, সে ভেরিনাগ থেকে উৎপত্তি লাভ করেছে ঝিলাম। কে উৎপত্তি লাভ করেছে? ঝিলাম। সেই ঝিলাম নদীটা এইখানে মিশেছে, এই যে একদম উপরে। দেখো আমি বলে দিচ্ছি, এই নদীটার নাম হচ্ছে চেনাব। ঠিক আছে? চেনাব বা বাংলাতে চন্দ্রভাগা বলে। চন্দ্রভাগা নদীটার উৎপত্তি কোথায়? না বারালাচা পাস থেকে। চন্দ্র এবং ভাগা দুটো নদী, এই যে ছোট ছোট দেখো দেখিয়েছি আমি, চন্দ্র এবং ভাগা, ঠিক আছে, এই দুটো মিলিত হয়ে চন্দ্রভাগা নাম নিয়ে, চেনাব নাম নিয়ে এইখানে আসে। এই চেনাবের সঙ্গে ঝিলাম নদী এখানে মিট করে। কোথায়? না পাকিস্তান। এই চন্দ্র এবং ভাগা, চন্দ্র হচ্ছে দক্ষিণ দিকে, বারালাচালা পাশের দক্ষিণ দিকে যেটা বেরিয়েছে সেটা হচ্ছে চন্দ্র, আর যেটা উত্তর দিক থেকে বেরিয়েছে সেটা হচ্ছে ভাগা। দুটো মিলিত হয়ে চন্দ্রভাগা নাম নিয়ে নদীটা প্রবাহিত হয়েছে। এরপরে তার নিচে যে নদীটা আছে এটার নাম হচ্ছে রাভি। ঠিক আছে? এই নদীটার নাম হচ্ছে রাভি। রাভি নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? না কুলু হিল থেকে। কুলু হিল যেটা রোথাং পাশের কাছে আছে, সেখান থেকে রাভি নদী উৎপত্তি লাভ করে চেনাব নদীর সঙ্গে মিলিত হয়েছে। এরপরে তার নিচে যে এই নদীটা আছে এটার নাম হচ্ছে ব্যাস। এটা যতগুলো পঞ্চনদ আছে তার মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম উপনদী। এই ব্যাস হচ্ছে ব্যাস কুণ্ড, যেটা রোথাং পাশের কাছে অবস্থিত, সেখান থেকে উৎপত্তি লাভ করে এই যে একটা নদী আসছে এটা হচ্ছে শতদ্রু নদী। শতদ্রু নদীর সঙ্গে মিলিত হয়েছে। এটা কিন্তু ভারতবর্ষেই মিলিত হয়েছে। ক্লিয়ার? এরপর দেখো শতদ্রু যে নদী, শতদ্রু নদী কিন্তু ভারতবর্ষ থেকে উৎপত্তি লাভ করেনি। শতদ্রু নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? না রাকাশ লেক থেকে। রাকাশ লেক যেটা মানস সরোবরের কাছাকাছি অবস্থিত, রাকাশ লেক থেকে শতদ্রু নদী উৎপত্তি লাভ করে এইখানে এসেছে। এইখানে এই যে চেনাবের সঙ্গে মিলিত হয়, ঠিক আছে, চেনাবের সঙ্গে মিলিত হয়ে এই যে পঞ্চনদের যে জল, সেটা এই যে সিন্ধু নদীর সঙ্গে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট জায়গা, নাম হচ্ছে মিথানকোট। পাকিস্তানের মিথানকোটে পঞ্চনদ সিন্ধু নদীর সঙ্গে মিলিত হয়। ঠিক আছে? এবার সিন্ধু নদীর উৎপত্তি স্থল কোথায়? সিন্ধু নদীর উৎপত্তি স্থল হচ্ছে বোকারচু হিমবাহ। খুব ইম্পর্টেন্ট, নামটা মনে রাখবে। বোকারচু হিমবাহ, এটা মানস সরোবরের, এই যে মানস সরোবর এখানে অবস্থিত, মানস সরোবরের কাছাকাছি অবস্থিত হচ্ছে বোকারচু হিমবাহ। তা বোকারচু হিমবাহ থেকে উৎপত্তি লাভ করে সিন্ধু নদী এই পাকিস্তানের মিথানকোটের কাছে পঞ্চনদের সঙ্গে মিলিত হয়। এরপরে এই মিলিত যে প্রবাহ সেটা করাচির কাছে আরব সাগরে পতিত হয়। তাহলে আরব সাগরে যে সিন্ধু নদী পতিত হয়। ক্লিয়ার? বুঝতে পারা গেছে? কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে। দেখে নাও, আমি সব ডিটেলস বলে দিলাম যে কোথা থেকে কোন নদীগুলো উৎপত্তি লাভ করেছে। এরপরে দেখো এই যে সিন্ধু নদী, এই সিন্ধু নদীর মোট দৈর্ঘ্য হচ্ছে 2900 কিলোমিটার, যার মধ্যে ভারতবর্ষে প্রবাহিত হয়েছে মাত্র 709 কিলোমিটার। কিছুটা তিব্বতে প্রবাহিত হয়েছে আর বাকিটা পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। ভারতবর্ষে মাত্র এই যে এইখান থেকে এইখানে 709 কিলোমিটার প্রবাহিত হয়েছে। এইখান থেকে যে এই যে টানটা নিয়েছে, লেফট টার্ন একটা নিয়েছে, এটা হচ্ছে হিমালয়। যখন আমি পর্বতমালা পড়েছিলাম উত্তরের পার্বত্য অঞ্চল, তখন বলেছিলাম এখানে কি অবস্থিত, না সিনট্যাক্সিয়াল বেন্ড, এইদিকে একটা আছে, আবার এইখানে একটা আছে। সিনট্যাক্সিয়াল বেন্ডের জন্য এই নদীটাও এইভাবেই প্রবাহিত হয়েছে। ঠিক আছে? এখান থেকে একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন পড়ে, সেটা হচ্ছে সিন্ধু নদীকে অ্যান্টিসিডেন্ট রিভার বলে, বা বাংলাতে যদি বলো তাহলে হচ্ছে পূর্ববর্তী নদী। পূর্ববর্তী নদী বা অ্যান্টিসিডেন্ট রিভার কাকে বলে? না হিমালয়ের উৎপত্তি লাভের আগে যেসব নদী সৃষ্টি হয়েছে তাদেরকে অ্যান্টিসিডেন্ট রিভার বলে। পূর্ববর্তী মানে হিমালয়ের থেকে আগে, সেই সেন্সে পূর্ববর্তী নদী। ক্লিয়ার? তাহলে সিন্ধু নদী হচ্ছে একটা অ্যান্টিসিডেন্ট রিভার, মনে রাখবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে তোমাকে যে চেনাব নদী পড়ালাম, চেনাব, এই যে চন্দ্রভাগা, এই চেনাবের উপর কিছু প্রজেক্ট তৈরি হয়েছে। এই প্রজেক্টগুলো পরীক্ষাতে খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার প্রশ্ন আসে যে এই প্রজেক্টগুলো কোন নদীর উপর অবস্থিত। একটা হচ্ছে দুলহস্তি, একটা হচ্ছে বাগলিহার, একটা হচ্ছে সালাল হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট। সালাল, দুলহস্তি এই দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে বহুবার এসছে। দুলহস্তি এবং সালাল হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট চেনাব নদীর উপর অবস্থিত। এরপর হচ্ছে বিয়াস নদীর উপর পোং ড্যাম বলে একটা ড্যাম আছে, এই প্রজেক্টটা অবস্থিত বিয়াস নদীর উপর। ক্লিয়ার? খাতায় নোট ডাউন করো এগুলো।
আর শতদ্রু নদীর উপর নেপ্থা জাকারি ও ভাকরা নাগাল দুটো ইম্পর্টেন্ট প্রজেক্ট। একটা হচ্ছে নেপ্থা জাকারি, একটা হচ্ছে ভাকরা নাগাল। ঠিক আছে, ভাকরা নাগাল হচ্ছে হাইয়েস্ট গ্র্যাভিটি ড্যাম। কি বললাম? হাইয়েস্ট গ্র্যাভিটি ড্যাম। হাইয়েস্ট ড্যাম যদি বলে সেটা হবে তেহরি, কিন্তু হাইয়েস্ট গ্র্যাভিটি ড্যাম হচ্ছে ভাকরা নাগাল। ক্লিয়ার? এখান পর্যন্ত ইম্পর্টেন্ট যে প্রজেক্ট গুলো সেগুলো বলে দিলাম। ক্লিয়ার? এরপরে এখান থেকে একটা অন্য টাইপের প্রশ্ন আছে, সেই জায়গাটা তোমাকে জেনে রাখতে হবে। সেটা হচ্ছে ইন্দাস ওয়াটার ট্রিটি। ইন্দাস ওয়াটার ট্রিটি, ঠিক আছে, সিন্ধু নদীর একটা ট্রিটি হয়েছিল 1960 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে, 19 নভেম্বর। সেই 1960 খ্রিস্টাব্দে এই ইন্দাস ওয়াটার ট্রিটিটা হয়েছিল ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে। কি না? জল বন্টন নিয়ে। কি রকম না, ইন্ডিয়া শতদ্রু, ব্যাস এবং রাভি এই তিনটে নদীর জল ব্যবহার করবে, আর পাকিস্তান ব্যবহার করবে সিন্ধু, ঝিলাম ও চেনাব। তার মানে সিন্ধু, ঝিলাম ও চেনাব নদীর জল ইন্ডিয়াকে ছেড়ে দিতে হবে, ওটা পাকিস্তান ব্যবহার করবে, এখানে কোনো বাঁধ দেওয়া যাবে না। ঠিক আছে, এইটা একটা ইন্দাস ওয়াটার ট্রিটি হয়। এটা খুব ইম্পর্টেন্ট। কত সালে হয় এটা পরীক্ষায় প্রশ্ন আসে, সেটা হচ্ছে 1960 খ্রিস্টাব্দে। কোন কোন নদী ইন্ডিয়া ব্যবহার করতে পায়, কোন কোন নদীর জল, সেটা হচ্ছে শতদ্রু, ব্যাস এবং রাভি। আর পাকিস্তান হচ্ছে সিন্ধু, ঝিলাম ও চেনাব। দেখো, পুরো সিন্ধু নদীটা আমি একদম নদী এবং তার উপনদী ইন্দাস রিভার সিস্টেম পুরো একটা মানে বোর্ডের একটা জায়গার মধ্যে একদম পুরো ডিটেলস আলোচনা করে দিলাম। এখান থেকেই প্রশ্ন আসবে, এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না। ঠিক আছে, দেখে নাও ভালো করে, খাতাতে নোট ডাউন করে নাও। সমস্ত কিছু আমি তোমাদেরকে ডিটেলসে বলে দিলাম। আশা করছি তোমরা খাতায় নোট ডাউন করে নিয়েছো। ক্লাস কেমন লাগলো সেটা কমেন্টে জানাবে। ক্লাস ভালো লাগলে লাইক দিয়ে দেবে। ঠিক আছে, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটা চটপট সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন এইসব ভিডিও পাওয়ার জন্য। তাতে তোমাদের পরীক্ষার প্রস্তুতি নিতে অনেকটাই হেল্প হবে।